আজকের স্টোরিটা শোনার পরে আমার ব্যাচেলার পয়েন্টের কাবিলার একটা কথা অনেক বেশি মনে পড়তেছিল। কাবিলা বলছিল যে রোকেয়া যদি পৃথিবীর সবচাইতে সেরা খারাপ মেয়েটাও হয়, তারপর আমি তারা ভালোবাসি। ও যদি একের অধিক আরো ছেলের সাথে কথা বলে, তারপরে ওরে আমি ভালোবাসি। আর আজকের গল্পটা কিছুটা এমনই। ছেলেটার সাথে মেয়েটার রিলেশনশিপ প্রথম 2 বছর অনেক ভালো চলে। তারা একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, কিন্তু 2 বছর পরে ছেলেটা জানতে পারে যে এই মেয়েটা ইতালিতে থাকা একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়ায় পড়ে। এটা জানার পরে যখন মেয়েটাকে হাতে নাতে ধরছে, দেন ওইখান থেকে মেয়েটা বলছে যে আর রিলেশনশিপ করবে না, কোরআন শরীফ ধরা, কসম কাটা, যা যা করা সবকিছু করছে। দেন ছেলেটা আবার ভুলে তাকে ভালোবাসছে। কিছুদিন পরে সে আবার সেই ছেলেটার সাথে আবার কথা বলতেছিল। দেন একটা সময় যখন ছেলেটা কান্নাকাটি করলো, মেয়েটা বুঝতে পারলো এবং তার ভুলটা বুঝে সেই ইতালি ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দেন কিছুদিন যাওয়ার পরে মেয়েটা আবার সৌদি আরব থাকা একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়ায় পড়ে। শুধু রিলেশনশিপ না, ওই ছেলেটার সাথে সে অনেক কিছু করে ফেলে, যেটা ভিডিও কল বলেন, অডিও কল বলেন। যে সৌদি আরবে থাকা সেই ছেলেটা নিজে বলতেছে যে ওর সাথে আমার ভিডিও কল, অডিও কল অনেক কিছু হয়েছে, যেটা আমি হয়তো আপনাদেরকে বলতে পারতেছি না, আপনারা বুঝে নেওয়ার কথা এটা। এরপরও ছেলেটা তাকে মাফ করে দিল, আবার রিলেশনশিপ কন্টিনিউ চালাই গেল। এরপরে ছেলেটা ভাবলো যে আমি দেশে থেকে হয়তো ওরে কখনো আপন করে পাবো না, তো আমাকে সেটেল হতে হবে। এই জন্য সে ইউরোপে যাওয়ার প্ল্যান করলো এবং রাশিয়া পর্যন্ত পৌঁছানোর পরে ছেলেটা ধরা পড়ে যায় পুলিশের হাতে। তো ইলিগেল পথে যেতে যাচ্ছিল, ধরা পড়ার পরে প্রায় 1.5 মাস পর্যন্ত সে রাশিয়ার জেলে কাটায়। আর জেলটা -ডিগ্রি টেম্পারেচারের মধ্যে একটা জাস্ট সফট একটা সোয়েটার পরা অবস্থায় ছেলেটা 1.5 মাস ওইখানে কাটাইছে। এত কষ্টে সে ছিল যেটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো তার বাড়ির কারোর সাথে যোগাযোগ নাই, মেয়েটার সাথে যোগাযোগ নাই, কিন্তু মেয়েটা বিন্দাস অন্য ছেলেদের সাথে ঠিক কথাবার্তা বলতেছিল। সে যখন বাংলাদেশে আসলো, আসার পরে সে জাস্ট ল্যান্ড করে নিজের বাড়িতে আসে না, একটা লজ্জা শরম নিজের ভিতরে কাজ করতেছিল যে বিদেশ গেছিলাম, এখন ধরা পড়ে 1.5 মাসের মধ্যে চলে আসছি, তো মানুষকে মুখ কিভাবে দেখাবো, মানুষ বিভিন্ন রকম কথা বলবে। তো এই জন্য সে ঢাকাতেই মানে ওইখানে তার একটা আন্টির বাসায় থাকা শুরু করলো। ওইখান থেকে সে ফার্স্ট যে কলটা দিছিল দেশে আসার পরে, ওইটা মেয়েটাকে দিছিল। মেয়েটা তার কণ্ঠ শুনে মেয়েটাও কান্না করে দিল এবং ছেলেটাও কান্না করে দিল। তারা দুজন আবার আগের মতো রিলেশনশিপে চলে গেল। বুঝিয়েন কথাটা। ওইখানে সে একটা চাকরি নিল, চাকরিও করতেছে, একটা ফোন নিয়ে নিছে নতুন করে, মেয়েটার সাথে আবার যোগাযোগ আগের মতো চলতেছে। কিন্তু এমনটা না যে মেয়েটা শুধু তার সাথে কথা বলতেছে, মেয়েটা তাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু সে বিভিন্ন ছেলেদের সাথেও কথা বলে যাচ্ছে এবং ওইটা কন্টিনিউ চলতেছে, সেইগুলো বন্ধ করতেছে না। এবং ছেলেটা এটা জানার পরে মেয়েটাকে ছাড়তে পারতেছে না, কারণ ছেলেটা বলতেছে যে ভাই আমি ওরে এত ভালোবেসে ফেলছি, বা ওর জন্য আমার মনে হতেছে যে ওরে না পাইলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি এমন পরিস্থিতিতে চলে গেছি, তো ওরে ছাড়া থাকাটা আমার পসিবল না। আমি আমার ফ্যামিলি বলেন, তার ফ্যামিলি বলেন, সবাইকে কনভিন্স করবো, রাজি করবো, এগুলো নিয়ে চিন্তা পড়ে আসি। আর আমার ফ্যামিলিতে আমি কখনো ওরে খারাপ কোনোদিনও বলে নেই। আমি নিজেকে খারাপ প্রেজেন্ট করছি, কিন্তু তারে করে নেই যে সে এগুলো করে, আমি কখনো কাউরে বলি নাই। আমার বন্ধুরা যদি বলতো যে তুই যে মেয়েটার সাথে কথা বলতে দিস, ওই মেয়েটা এমন করে, আমি ওই বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিতাম। আমি এমন পর্যায়ে চলে গেছি যে আমার ওরে ছাড়া দুনিয়াতে আর কাউরে বিশ্বাসই হতো না, এবং ও যাই করতো আমি সব মেনেও তার সাথে থাকতে প্রস্তুত হয়ে গেছি। এমন পরিস্থিতিতে আমি চলে গেছি। দেন সে ফ্রি ফায়ার খেলা শুরু করে এবং ফ্রি ফায়ারের মধ্যেও সে একের পর এক ছেলেদের সাথে রিলেশনশিপে জড়ায়, যেগুলো আমি জানতেছি কিন্তু আমি মানতে পারতেছিলাম না। ইভেন একটা ছেলের সাথে সে মানে ফ্রি ফায়ারের মধ্যে খেলতে খেলতে পরিচিত হয় এবং তার সাথে 1 মাসের রিলেশনশিপে ওইখানেও সে ভিডিও কলের সবকিছু ওই ছেলেটাকে দেখায় ফেলে, এবং ওই ছেলেটা নিজে আমাকে প্রমাণ স্বরূপ এগুলা দিছে। আর তখন আমি একটা বিজনেস মাত্র দেশে শুরু করছিলাম, আমি ওই বিজনেসের মধ্যে টাইম দিতেছিলাম, হয়তো রাত্রে তাকে ওইভাবে সময়তে পারতাম না। তো সে কি করতো, রাতভর ওই ছেলেটার সাথে কথা বলে যেত এবং এগুলাই করতো। ওই ছেলেটা নিজে আমার যখন এই ভিডিওটা দিছে, আমি রাস্তার মধ্যে মানে গড়ায় গড়ায় কান্না করতেছিলাম। আমার এমন পরিস্থিতি হয়েছে, রাস্তার মধ্যে যে মানুষগুলো যাইতেছিল আমার জিজ্ঞেস করতেছে যে আমার কি হয়েছে। তো আমি তাদেরকে বলতেছিলাম যে আমার মা অসুস্থ অনেক, এটা সেটা, আমি 100টা বাহানা দিতেছিলাম, কিন্তু আমি সত্যটা কারো বলতে পারতেছিলাম না যে আমার সাথে কি হইতেছিল, বুঝতেছেন। দেন ছেলেটা নিজে মেয়েটার সাথে গিয়ে দেখা করলো, দেখা করার পর বলতেছে যে তুই এগুলা প্লিজ বাদ দিয়ে দে, আমি চাই না যে তুই এগুলাতে যাওয়ার, আমি তোর বিয়ে করতে চাই, তুই যেমন করে চাস আমি তোর তেমন করে রাখবো, কিন্তু তুই এগুলা ছেড়ে দে। আর ততদিনে মেয়েটার ফ্যামিলি বলেন, ছেলেটার ফ্যামিলি বলেন, 2 জায়গাতে কনভিন্স করছে ছেলেটা, এবং মেয়েটা ছেলের ফ্যামিলির সাথে প্রতিনিয়ত কথাবার্তা বলতেছে, সবাই সুন্দর মতো মেনেও নিছে, কিন্তু মেয়েটার ভিতরে সে দিকটাই কোনো মতো যাচ্ছিল না। দেন ছেলেটা মেয়েটাকে ঢাকাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এখানে মেয়েটা যে ফোনটা ছিল ওটা নিয়ে নিছে, বলতেছে যে আমাদের বিয়ের আর কিছুদিন বাকি আছে, মানে ফ্যামিলিগতভাবে বিয়ের সাথে ঠিকঠাক হয়ে গেছে, যে আমাদের ফ্যামিলির আর কিছুদিন বাকি আছে, আমি চাই তুই এখন আর ফোন চালাস না, বিয়ের পরে তোরা আমি একটা আইফোন নিয়ে দিই, তুই এখন এগুলো চালানো বাদ দিয়ে দে। তো মেয়েটা বললো যে ঠিক আছে, কিন্তু 5 দিন পরে মেয়েটাকে তার ফোনটা ব্যাক দিতে হয়েছে, বিকজ মেয়েটা তার ফোন ব্যাক চাইছে, এবং ফোনটা ব্যাক দেওয়ার পরে মেয়েটা আবার সে আগের মতো কাজকর্মগুলো চালা যাচ্ছে। ফ্রি ফায়ারের মধ্যে সেই ছেলের সাথে কথা বলা, ওই ছেলের সাথে কথা বলা, এগুলাই কন্টিনিউ চলতেছিল। এর ভিতরে ছেলেটা নিজেকে কিভাবে করছে জানেন, তার বডিতে এমন কোনো জায়গা নেই যেখানে সে ব্লেড দিয়ে আঁকে নাই।
এমন এমন ভাবে নিজেকে আঘাত করছে বা নিজের ফোন ভাঙা, এটা করা সেটা করা, মানে এগুলো এত বেশি করছে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যারা এই সিচুয়েশনের মধ্যে পড়ছেন তারা অবশ্যই এটার সাথে রিলেটেড এবং তারা বুঝতে পারবেন যে ছেলেটা কোন পর্যায় পর্যন্ত চলে গেছিল। মানে একটা কথা বলতে পারেন যে মানসিকভাবে সে একদম অসুস্থ হয়ে গেছিল। সে মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসছে, শেষে ছেলেটা এমন পর্যন্ত করছে যে একটা বড় মানে তালা ছিল তার কাছে, ওই তালা দিয়ে সে এমনভাবে নিজের বুকের মধ্যে বাড়ি দিছে যে তার বুক থেকে নিঃশ্বাস আর আসতেছিল না। পরে তাকে হসপিটালে ভর্তি করানো হয়, ওইখানে সে 3 দিন থাকে, ঢাকাতে একটা হসপিটালে সে 3 দিন পর্যন্ত অ্যাডমিট থাকে, মানে শুধু এই মেয়েটার জন্য। অ্যাট লাস্ট তার পর্যায়ে এমন হলো যে ওই যে কথা আছে না, যেখানে অতিরিক্ত ভালোবাসা আছে ওখানে অতিরিক্ত পরিমাণ ঘৃণাও আছে। একটা কথা আছে, যে মানুষটা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে ওই মানুষটার ভিতরে যখন ধৈর্য শক্তি চলে আসবে তো তুমি তার সামনে যাই কিছু করো তার কোনো কিছু যায় আসবে না। এখন ছেলেটাও এমন হয়ে গেছে, তার ওই মেয়েটার সাথে কথা বলতে আর ইচ্ছা করে না, তার সাথে আর টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে না, সে যেমন আছে এমনই থাকুক। এর মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলি যে ফ্রি ফায়ারের ছেলেটার সাথে যে তার এরকম অপকর্মগুলো হয়েছিল এগুলো ছেলেটা মেয়েটার ফ্যামিলিকে দিছিল। তো মেয়েটার ফ্যামিলি ছেলেটাকে বুঝাইতেছে, এটা বলে যে যা হয়েছে এগুলো তো ফোনের মধ্যে হয়েছে, সামনাসামনি কিছু হয় নাই, তুমি এগুলো মাফ করে দাও, ওইগুলো আর করবে না। এটা মেয়েটার ফ্যামিলি বলতেছে। এখন লাস্ট সিচুয়েশন তাদের এমন যে মেয়েটার ছেলেটার ফ্যামিলির সাথে কিন্তু এভরিডে কথা বলতেছে, তাকে অনেক ভালোবাসে, এটা বলে সেটা বলে, এগুলো তার ফ্যামিলিকে বলতেছে। ছেলেটার সাথে মেয়েটার কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ নাই, ছেলেটাও কথা বলে না এবং মেয়েটাও কথা বলে না। তো ছেলের ফ্যামিলি যখন জিজ্ঞেস করে যে তুই ওর সাথে কথা কেন বলতেছিস না, মেয়েটা তোরা এত ভালোবাসে, তখন ছেলেটা বলে যে মানে আমার আর ওর সাথে কথা বলতে ইচ্ছা করে না, ও অনেক ভালো একটা মেয়ে, আমি হয়তো ওর যোগ্য না। মানে তখনও সে নিজেকে খারাপ বানাইছে, মেয়েটাকে না। ছেলেটা লাস্টে একটা কথা বললো যে ভাই আমি চাই ও আমাকে বিয়ে না করুক, আমার সাথে না থাকুক, বাট ও একটা ছেলের মধ্যে আসক্ত থাকুক। ও যদি কোনো ছেলেকে বিয়ে করে ওই ছেলেটার মধ্যেই আসক্ত থাকুক, ও ভালো থাকুক, সুখে থাকুক। বাট ও যেমন মেয়ে, ও যেমন করতেছে এমন করে, মানে হয়তো 2-4-5 বছর ওর জীবনটা অনেক সুন্দর চলবে, অনেক রঙিন থাকবে, কিন্তু এরপরে এমনভাবে সাদা কালো হবে যে দুনিয়া তাকে চুটকিতে ভুলে যাবে। সে বুঝতে পারবে না যে দুনিয়াটা তাকে একটা নরক বানায় ছাড়বে, আর এটার দায় সে নিজে থাকবে। এজন্য খারাপ লাগে মাঝের মধ্যে যে সে যদি একজনের মধ্যে আসক্ত থাকতো, আমাকে ভালো না বাসুক, আমার সাথে না থাকুক, কিন্তু একটা ছেলের সাথে থাকুক, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগবে। কিন্তু তার মধ্যে হয়তো এই জিনিসটা কখনো আসবেও না। ব্রাদার, আমি তোমার একটা কথা বলি, তোমার স্টোরিটা শোনার পর আমার কাছে সত্যি অনেক বেশি খারাপ লাগছে যে তুমি এত ভালোবাসলা, এত কিছু কম্প্রোমাইজ করছো, এত স্যাক্রিফাইস করছো, এত কষ্ট পাওয়ার পরও তার জন্য বসেছিলা, অথচ সেই মেয়েটা তোমার ভালোবাসার কদর কখনো দিতেই পারে না। আর এমন মেয়েরা কখনো কদর দিতে পারবেও না, কারণ ওদের নাকে 1000টা পুরুষের ঘ্রাণ লেগে গেছে ভাই। যে একবার ভিডিও কলে, যে একবার না দুইবার না বারবার ভিডিও কলে ছেলেদেরকে তার বডি দেখাইতেছে, ভাবো ওই মেয়েটা সামনাসামনি ছেলেদের সাথে কি কি করতে পারবে, তখন তুমি এগুলা সহ্য করতে পারবা না। তার থেকে বরং তুমি যে ডিসিশনটা নিচ্ছ তাকে বিয়ে না করো, এটাতে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং নিজের লাইফে কিছু করে দেখো। এসব মেয়েদের চক্কর বাদ দিয়ে দাও ভাই। বর্তমানে দুনিয়াতে যারাই সত্যিকারে ভালোবাসতেছে তারাই কষ্ট পাইতেছে, এনজয় তারা করতেছে যারা টাইম পাস করতেছে। এটা একটা কঠিন রিয়েলিটি এবং কঠিন একটা সত্য কথা, যেটা আমাদের মানতে কষ্ট হয়, যে যারা ট্রুলি কাউকে ভালোবাসে তারা কষ্ট পাইতেছে, আর যারা টাইম পাস করতেছে, জাস্ট কবে তাকে হোটেলে নিয়ে যাবে এমন চিন্তাধারা করতেছে, তারা অনেক ভালো থাকে। যারা জামা কাপড়ের মতো মেয়ে চেঞ্জ করতেছে তারা অনেক ভালো থাকে, এটা সত্য। বাট এই ভালো থাকাটাও তাদের বেশি দিনের জন্য না, সাময়িক সময়ের জন্য। কারণ কর্মফল বলে একটা কথা আছে আমাদের ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে যে যেই উম্মত ধোঁকা দেয় ও কখনো আমার উম্মতের তালিকায় থাকে না। তো এখান থেকে ভাবো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ধোঁকা যে দিছে সে কখনো উম্মতের তালিকায় না, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকাতে নাই। ওইসব মানুষদেরকে নিয়ে তুমি কখনো টেনশন করো না, চিন্তা করো না, তাদের জীবন তাদের মতো থাকতে দাও। তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, লাইফে কিছু করার চেষ্টা করো এবং ভালো থাকো। আমি তোমার জন্য দোয়া করি ভাই, যে কষ্টটা তুমি পাইছো এটা কেটে ওটা তৌফিক দান করো আল্লাহ তোমাকে। তবে একটা কথা লাস্টে বলবো যে এই মেয়ের চক্কর আর পড়িও না, এই মেয়ে না শুধু কোনো মেয়ের চক্করও পড়িও না ভাই। জীবনে কিছু করে দেখাও এবং নিজের ফ্যামিলির পছন্দ করা পার্সনকে চোখ বন্ধ করে বিয়ে করে নাও। ভালো থাকবে।